ইন্ডিয়ান স্ট্রাইকারদের কাছে কিন্তু এবারে প্রুফ করার জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে। এমআরআই রিপোর্ট এখন অব্দি এসে পৌঁছায়নি, ইনজুরির আপডেট নেই। এটা হচ্ছে প্রথম গুড নিউজ ফর ইস্ট বেঙ্গল সাপোর্টার। খতরনাক প্লেয়ার ভাই আছে, এটাও মানতে হবে যে পারফরমেন্স করেছে এবং ক্লাচ প্লেয়ার বলতে মানে যে কোনো সময় ম্যাচের রং বদলে দেওয়া। ইস্ট বেঙ্গলকে আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো এবং মোহনবাগানে কিন্তু তৃতীয় ম্যাচটা সব থেকে ইজি ম্যাচ এই টুর্নামেন্টের, কারণ 50,000 সাবস্ক্রাইবারের যে বেঞ্চমার্ক সেইটাকে অ্যাচিভ করতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেককে হেল্প করতে হবে। নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। ইন্ডিয়ান সুপার লিগের একটি ম্যাচ এই মুহূর্তে যখন আমি ভিডিওটি বানাচ্ছি জাস্ট শেষ হয়ে গেল। ইন্টারকাশি ভার্সেস উড়িষ্যা কিন্তু এই বছর 2025-26 মরশুমে কিন্তু প্রথমবারের জন্য আমরা মাঠে দেখলাম, অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে তারা প্রথম ম্যাচ খেলো। এছাড়াও কিন্তু তারা কোনো টুর্নামেন্টে কিন্তু এই সিজনে পার্টিসিপেট করেনি। অনেক ফিনান্সিয়াল স্ট্রাগল, অনেক কিছুর পরে কিন্তু উড়িষ্যা অ্যাট লাস্ট মাঠে নামলো এবং ম্যাচটা কিন্তু গোল শূন্য ড্র হলো। আমি ইউটিউবে ওয়াচ অ্যালং করছিলাম, হাফ টাইমে এত বোরিং ফুটবল হচ্ছিল সেটা দেখে কিন্তু আমি খেলাটাকে বন্ধ করে দিয়েছিলাম দেখা। আমি কিন্তু ওয়াচ অ্যালংটাও বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, আমি এক্সপেক্ট করেছিলাম এবং লাইভটা বন্ধ করার আগে কিন্তু আমি বলে গেছিলাম যে এই ম্যাচে আর যাই হোক গোল হতে পারে না, সেটাই হলো। তবে আমি এইটুকু বলবো, এক সপ্তাহ প্র্যাকটিস করে উড়িষ্যার টিম কিন্তু যতটুকু আমি ফার্স্ট হাফে খেলা দেখেছি খুব একটা খারাপ খেলছিল না। সামনের দিকে রাহুল কেপি, ভিপি সুহের, রহিম আলী এরা কিন্তু রয়েছে এবং আমার মনে হয় যে এইবারে অনেকগুলি টিমেই রয়েছে যে সমস্ত টিমে কিন্তু বিদেশি স্ট্রাইকার খুব একটা নেই। আমার মনে হয় ইন্ডিয়ান স্ট্রাইকারদের কাছে কিন্তু এবারে প্রুফ করার জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে, যেটা আমরা বারবার প্রতি বছর বলে থাকি যে ইন্ডিয়ান সুপার লিগে বিদেশি স্ট্রাইকাররা খেলে, ইন্ডিয়ান স্ট্রাইকাররা সুযোগ পায় না। সেই জায়গায় আমার মনে হয় এবারে বেশ কিছু টিমে বিদেশি সংখ্যা কম হওয়াতে, কারণ উড়িষ্যাতে কিন্তু মাত্র একটাই বিদেশি দেলগার্দো, তাদের সেন্টার ব্যাক কিন্তু একজনই বিদেশি নিয়ে তারা খেলছে। তো সেই জায়গায় ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু অনেক করে সুযোগ পাচ্ছে। আগের দিন আমরা দেখেছি ব্যাঙ্গালোর ভার্সেস নর্থ ইস্ট ম্যাচে লালিনজুয়ালা কিন্তু দুর্দান্ত একটা গোল করেছিল আমাদের ইন্ডিয়ান স্ট্রাইকার, এবং সেই স্ট্রাইকার কিন্তু আই লিগে যথেষ্ট একজন মানে কি বলবো পারফর্ম করা স্ট্রাইকার। মোহনবাগান একটা সময় সই করেছিল, ফিটনেসের জন্য খেলতে পারেনি, এখন নর্থ ইস্টে খেলছে এবং আগের দিন কিন্তু একটা দুর্দান্ত গোল করেছে। এনিওয়ে 0-0 ম্যাচটা হলো এবং ইন্টারকাশির টিমটা নিয়ে অনেক রকম হাইপ করলো। আমি কিন্তু প্রথম দিন থেকে যখন ড্র করেছিল এফসি গোয়ার সাথে, আমার কিন্তু কোনো জায়গাতেই মনে হয়নি ওরা চ্যাম্পিয়নশিপ বা একদম ওপর দিকে 3-4-এর মধ্যে থাকবে বা ফাইট করবে। আমার খুবই অ্যাভারেজ লাগে টিমটাকে, কারণ আমি এর আগে বহুবার বলেছি এই টিমটা, হাবাস দাদুর টিমটা কিন্তু ইন্ডিয়ান যে স্কোয়াডটা রয়েছে সেটা কিন্তু নট দ্যাট আপ টু দ্য মার্ক বা নট দ্যাট গুড। এটাই ছিল আজকের বক্তব্য। ডেফিনেটলি এই ভিডিওটা যারা এই মুহূর্তে জয়েন করেছো প্রত্যেককে বলবো লাইক করো এবং পুরো ভিডিওটা দেখবে। অবশ্যই এই ভিডিওটা কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে নিয়ে, ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই দুর্দান্ত স্টার্ট করেছে এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দুটো ম্যাচ জিতে নিয়ে। অবশ্যই বেশ কিছু আপডেট দিয়ে দেবো, ইস্টবেঙ্গলের কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে অবশ্যই, তারপরে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে এবং এক্স্যাক্টলি কী সিচুয়েশন সব কিছু নিয়ে আলোচনা করবো। প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে আমরা বলবো মানে যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কি বলবো মানে একটা অ্যাসেট থাকে তো ইস্টবেঙ্গলের অ্যাসেট কি টাইপের অ্যাসেট, যে অ্যাসেটটা শুধুমাত্র 5 স্টার হোটেলে শুয়ে থাকবে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে সাউথ ক্রেসপো, যাকে আমরা যার মানে কি বলবো অ্যাজ নোন অ্যাজ জামাই। ঠিক আছে, তো সেই জামাইয়ের এমআরআই রিপোর্ট এখন অব্দি এসে পৌঁছায়নি। তো সেই ক্ষেত্রে বলা যাবে না কতদিন মাঠের বাইরে বা কতদিন শুয়ে থাকবে। আবার 5 স্টার হোটেলে রেস্ট করবে এবং চিল করবে, কারণ এটা ওর চিল করার টাইম। ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি এন্ড অফ দ্য সিজন প্রতি বছরই আমরা যদি শেষ দুটো বছর দেখি, দুটো বছরও কিন্তু ও মোটামুটি চিল করে। তো এই চিল করার টাইমটা আর কতদিন সেই চিলিং পিরিয়ডটা এক্সটেন্ড হবে সেটা আমরা এখন অব্দি আমাদের কাছে ক্লিয়ার নয়। তবে এখনও আজকের প্র্যাকটিসও সাউথ ক্রেসপো সাইড লাইনেই ছিল এবং পরবর্তীতে নেক্সট ম্যাচে সাউথ ক্রেসপোর মাঠে ফেরার সম্ভাবনা আপাতত কম বলেই আমার মনে হচ্ছে এই মুহূর্তে। এটা ছিল প্রথম আপডেট সাউথ ক্রেসপো। দ্বিতীয় আপডেট হচ্ছে নাওরেম মহেশ সিং রিহ্যাব করছে অনেক দিন ধরেই, তোমরা জানো শেষ এক সপ্তাহ 10 দিন ধরে কিন্তু নাওরেম মহেশ সিং রিহ্যাব করছে এবং রিহ্যাব করতে সে কিন্তু তার ইঞ্জুরি থেকে বেরিয়ে আসছে এবং আজকে কিন্তু বল নিয়ে কিছুটা প্র্যাকটিস করলেও আমরা কিন্তু নাওরেম মহেশ সিংকে যে আগামী 27 তারিখের ম্যাচে স্টার্টিং 11-এ দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই মুহূর্তে আমি এটুকু বলবো, ম্যাক্স টু ম্যাক্স হয়তো স্কোয়াডে থাকলেও থাকতে পারে, সেটাও সিওরিটি এখন অব্দি নেই। তবে অবশ্যই নাওরেম মহেশ সিংকে আমরা ইস্টবেঙ্গলের যেটা 5 তারিখের ম্যাচ রয়েছে অর্থাৎ এফসি গোয়া ম্যাচ, সেই ম্যাচ থেকে আমরা ডেফিনেটলি স্কোয়াডে বা স্টার্টিং 11 না হলেও আমরা স্কোয়াডে দেখতে পারবো, সেই এক্সপেকটেশন আমরা রাখছি। 27 তারিখের ম্যাচে কি হয় আগামীতে সেই আপডেট কিন্তু নেক্সট দুদিনের প্র্যাকটিসে আমাদের কাছে ক্লিয়ার হবে। এবার যেটা সব থেকে চিন্তার বিষয় ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, আমি যখন লাইভ স্ট্রিমে ছিলাম সবাই মিগুয়েলের ইঞ্জুরি, মিগুয়েলের এই হয়েছে সেই হয়েছে বিভিন্ন কথাবার্তা বলছিল। আমার কাছে মিগুয়েলের ইঞ্জুরি নিয়ে সেই সময় কোনো আপডেট ছিল না। এই মুহূর্তে আমার কাছে যে আপডেট উঠে এসেছে মিগুয়েলকে নিয়ে, আমি তোমাদের বলেছিলাম যে আমি একদম জেনুইন একদম প্রপার আপডেটটা নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে অস্কারের একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি বলি, তারপরে মিগুয়েলের ব্যাপারটাতে আছি। অস্কার শেষ দুটো ম্যাচে আমরা দেখেছি ইস্টবেঙ্গল কমফোর্টেবলি জিতেছে। প্রথম ম্যাচ 3-0 গোলে, পরের ম্যাচ 4-1 গোলে, অর্থাৎ দুটো ম্যাচই কিন্তু ইস্টবেঙ্গল 3 গোল করে জিতে নিয়েছে। 3 গোলে, প্রথম ম্যাচে 3-0, পরের ম্যাচে 4-1। তো আমার একটা বক্তব্য ছিল ইউসেফকে ঠিক সময় তুলে নিয়ে ডেভিডকে নামানো হচ্ছিল। আমার মনে হয় ইস্টবেঙ্গলের দুটো ম্যাচেই 90 মিনিট যখন খেলানো হয়েছে মিগুয়েলকে, আমার মনে হয় অস্কারের পরবর্তীতে এই চিন্তাভাবনাটা থাকবে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে একটা ব্যাপার রয়েছে।
ইয়েস, সেটা কিন্তু আমার মনে হয় এটা চিন্তা করতে হবে। তার কারণ আমরা কিন্তু আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছি। এখানে হ্যামস্ট্রিং পুল হওয়া, তোমার ক্র্যাম্প আসা, ঠিক আছে, শরীর থেকে কিন্তু ঘাম বেরোবে প্রচুর, ঠিক আছে, তো ডিহাইড্রেশন অনেক রকম হতে পারে প্লেয়ারদের। এবং আমার মনে হয় যেহেতু মিগুয়েল হচ্ছে ইস্টবেঙ্গলের এই টিমটা, যতই বিদেশি থাকুক যেই থাকুক, মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইনের জায়গা থেকে যদি ইস্টবেঙ্গলকে কিছু ক্রিয়েটিভ কিছু করতে হয়, এবং মিগুয়েলের যে কী ক্ষমতা সেটা আগের ম্যাচে তার একটা ঝলক আমরা দেখতে পেয়েছি। দুর্দান্ত ফুটবল খেলছে থ্রু আউট দ্য ম্যাচ, শুধু যে গোল করেছে তা নয়, এবং প্রথম দুটো ম্যাচে শুধু যে গোল করছে, গোল করাচ্ছে তা নয়, পুরো ম্যাচে কন্ট্রোল করছে। এবং মিগুয়েলের পায়ে বল মানেই কিন্তু অপোনেন্টের টিমটাকে খুব সাদামাটা লাগছে, বা অপোনেন্টের প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু ছেলে খেলা করছে। এবার মিগুয়েলের যেটা আপডেট, মিগুয়েলকে কিন্তু খানিকটা বলবো আজকের প্র্যাকটিসে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এখন অব্দি মিগুয়েলের কোনো রকম কোনো ইনজুরির আপডেট নেই। এটা হচ্ছে প্রথম গুড নিউজ ফর ইস্ট বেঙ্গল সাপোর্টার। এবার চিন্তার বিষয় আমি খুব একটা দেখছি না এই মুহূর্তে মিগুয়েলকে নিয়ে। আমার মনে হয় অস্কার পরবর্তীতে যদি ইস্টবেঙ্গল এরকম কোনো ম্যাচে এরকম হয় যেখানে ইস্টবেঙ্গল কমফোর্টেবলি ভালো জায়গায় রয়েছে, আমার মনে হয় মিগুয়েলকে তুলে নিয়ে অন্য প্লেয়ারদেরকে মিডফিল্ডে সুযোগ দেওয়া উচিত, এবং মিগুয়েলকে যতটা বাঁচিয়ে রাখা যায় থ্রু আউট দ্য টুর্নামেন্ট, আমার মনে হয় এটা অস্কারের পরবর্তীতে স্ট্র্যাটেজি হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, দেখো আমরা কেভিনের ক্ষেত্রেও কিন্তু প্রথম থেকে শুনছিলাম যে কেভিনের কিছু হয়নি, কেভিনের হালকা পিঠে ব্যথা। তার পরবর্তীতে আমরা এক সপ্তাহ বাদে জানতে পারলাম কেভিনের একটা মেজর ইঞ্জুরি, কেভিনকে ফিরে যেতে হলো। আশা করবো মিগুয়েলের ক্ষেত্রে এই ব্যাপারটা নয়, এবং যেটা এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট উঠে আসছে, ওকে খানিকটা একটু বাঁচিয়ে রাখার যে ব্যাপারটা রয়েছে সেটাই হয়েছে। এবং আগামীকালকে আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। এবং আগামীকালকে এবং পরশু দুদিন ম্যাচের আগে ইস্টবেঙ্গল ডেফিনেটলি প্র্যাকটিস করবে। সেখানে যদি মিগুয়েল ফুল দমে টিমের সাথে প্র্যাকটিস করে, মানে প্র্যাকটিস করবে সেই আশাই করা যাচ্ছে, সেই আশাতেই আমি তো ডেফিনেটলি আছি। তো আশা করে তার মানে মিগুয়েলের কোনো ইঞ্জুরি সেরকম কোনো মানে কনসার্ন নেই। আপাতত যা খবর, মিগুয়েলকে কিন্তু ইস্টবেঙ্গল রেস্ট দিয়েছে। এবং এই মিগুয়েল নিয়ে এত কথা বলতেই একটা কথা বলবো, মিগুয়েল যা ফুটবলটা খেলেছে এইটা দেখে এই মুহূর্তে এইটুকু বলতে কোনো রকম আমার অসুবিধা নেই। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের যে সমস্ত বিদেশিদের আমরা খেলা দেখেছি, আমি যদি মিডফিল্ডারদের কথা বলি, সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের মিগুয়েল এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে বেস্ট বিদেশি। মানে যে কটা টিমের আমি খেলা দেখছি, কালকে ডিমি পেট্রোডসের কথা আমি বলবো। ডিমি পেট্রোডস কিন্তু কালকে গোল পেয়েছে, তোমরা সকলেই দেখেছো। এবং এই 23শে ফেব্রুয়ারি কিন্তু আগের বছরও কিন্তু উড়িষ্যার এগেনস্টে কিন্তু যে আইএসএল এর লিগ শিল্ড উইনিং গোলটাও কিন্তু ডিমি বাপা থেকে করেছিল, কালকে ডান পায়ে গোল করেছে। মানে ডিমি পেট্রোডসের খেলা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকলেও ফর্ম তো হারিয়েছে, শেষ 1.5 বছর ধরে ফর্ম হারিয়েছে, তবে কালকে কিন্তু একটা কামব্যাক বলা যেতে পারে। কেন বলছি কামব্যাক? কালকে যদি তোমরা লক্ষ্য করো, সেন্ট্রাল মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, কখনো রাইট উইং, কখনো নাম্বার 10, কখনো নাম্বার 9-এর সাথে লিঙ্ক আপ করা বিভিন্ন পজিশনে কিন্তু ডিমি পেট্রোডস খেলেছে। এবং যদি মেজরিটি অফ দ্য ম্যাচের আমি সময়ের কথা বলি, ডিমিকে কিন্তু আমরা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড জোন, সেন্ট্রাল মিডফিল্ড জোনে কিন্তু বারবার ডিপে চলে যেতে দেখেছি, এবং সেন্ট্রাল লাইন বরাবর গিয়ে কিন্তু বারবার কিন্তু বল ক্রিয়েট করার চেষ্টা করছে। এবং আমি আর একটা জিনিস বলবো, গ্রেগ স্টুয়ার্ট যে রোলটা আগেরবারে প্লে করেছিল, সেই রোলটা যে এক্স্যাক্টলি ডিমি প্লে করার চেষ্টা করছে সেটা আমি বলবো না, কারণ গ্রেগ স্টুয়ার্টের ওই জায়গায় গ্রেগ স্টুয়ার্টের কোয়ালিটিটা আমার মনে হয় আরও বেটার। তবে ডিমি পেট্রোডসের কিন্তু একটা গোল স্কোরিং এবিলিটি রয়েছে, এবং পজিশন শিফট করে সুইপ খেলার একটা কিন্তু তার একটা কোয়ালিটি রয়েছে। এবং রবসানের সাথে পাসের এক্সচেঞ্জ করে কিন্তু কালকে কিন্তু প্রেসিং ফুটবল যখন মোহনবাগান খেলছিল, ডিমি কিন্তু আমার মনে হয় যে সেকেন্ড হাফে কিন্তু ইমপ্রুভ পারফরমেন্স করেছে। এবং যে কোনো গোল কিন্তু ডিমির মতো একটা ফরওয়ার্ডকে কিন্তু গোল কিন্তু একটা আলাদা, আমি বলবো যে তাকে একটা অক্সিজেন দেবে, আলাদা কিন্তু তাকে একটা মোটিভেট করবে। কারণ ডিমি অবশ্যই, আমরা এটুকু জানি, অবশ্যই খতরনাক প্লেয়ার ভাই আছে, এটাও মানতে হবে যে পারফরমেন্স করেছে। এবং ক্লাচ প্লেয়ার বলতে মানে যে কোনো সময় ম্যাচের রং বদলে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে। এবং একটা জিনিস আমি বলবো যে ডিমিকে যখন প্রশ্ন করা হয় যে আগের বছর থেকে এই বছরের ডিফারেন্স কি, সে বলে কোচ। স্বাভাবিক, মানে আগের বছর ডিমি পেট্রোডসকে কিন্তু একদমই সুযোগ দেয় না কোচ জোসে মলিনা, এবারে কিন্তু সার্জিও লেভেরা কিন্তু ডিমিকে কিন্তু স্টার্ট করাচ্ছে। সেই জায়গায় যদি দেখতে হয়, জেসন কামিন্স কিন্তু একদমই গেম টাইম কিন্তু আপাতত পাচ্ছে না। জেসন কামিন্স কিন্তু আগের দিনও ফার্স্ট ম্যাচেও গেম টাইম পায়নি, কালকের ম্যাচেও গেম টাইম পায়নি। মোরাললেস যদি আমি কথা বলি, মোহনবাগান সুপার জায়ান্টের অ্যাটাকটা কিন্তু মানে আগের ম্যাচেও এবং কালকের ম্যাচেও কিন্তু মোটামুটি ডিমি, রবসান এবং ম্যাকলারেন তো বল পেলেই ফিনিশ করছে, তোমরা দেখতে পেলে। তাদের উপরে ডিপেন্ড করলেও আমি এইটুকু বলবো, কালকে আমার দেখা মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচের সেরা প্লেয়ার ছিল অনিরুদ্ধ থাপা। প্রথম গোলটার ক্ষেত্রে অ্যাসিস্ট করে, একটা সুন্দর পাস বাড়িয়েছিল ডান দিক থেকে, যেখান থেকে ম্যাকলারেনের মতো স্ট্রাইকার, ইউসেফের মতো স্ট্রাইকার, ইউসেফকেও আমি ম্যাকলারেনের মতোই মনে করছি এই মুহূর্তে, যদিও ইউসেফ ম্যাকলারেনের থেকে ডবল গোল করেছে দুটো ম্যাচে। তবে লম্বা লিগ, সামনের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কি কতটা গোল করতে পারে। তো এদের মতো স্ট্রাইকাররা আমার মনে হয় ওই জায়গা থেকে ফিনিশ করে দেবে। এবং অনিরুদ্ধ থাপা কালকে যে ফুটবলটা খেলছে, সেন্ট্রাল মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, কখনো নাম্বার 10 হয়ে যাচ্ছে, বক্সের মধ্যে চলে যাচ্ছে, বক্স টু বক্স কানেক্ট করা, এটা কিন্তু প্রথম থেকেই, এটা কিন্তু শুধুমাত্র আমি বলবো না যে সার্জিও লোবেরার আন্ডারে, এটা কিন্তু মুলিনার আন্ডারেও কিন্তু ডুরান্ড কাপ, সুপার কাপে খেলার চেষ্টা করেছিল অনিরুদ্ধ থাপা, যদিও খুব একটা সফলভাবে খেলতে পেরেছে তা নয়। এবং একটা ম্যাচে আমি বলবো একটা দুর্দান্ত লং রেঞ্জারও নিয়েছিল। আমরা কিন্তু জানি যে আপুইয়া
এবং অনিরুদ্ধ থাপা দুজনেরই কিন্তু মিডফিল্ড থেকে সেকেন্ড বলগুলো জিতে নিয়ে সেই বলগুলো থেকে একটা লং রেঞ্জ শট নেওয়ার কিন্তু চেষ্টা থাকে, প্রবণতা থাকে। দেখো যদি ফ্রি ফ্লোয়িং ফুটবলের কথা বলি, অনেকেই বলছে যে কে ভালো খেলেছে, ইস্টবেঙ্গল না মোহনবাগান। যদি দৃষ্টিনন্দন ফুটবলের কথা বলো, সেই ফুটবলটা কিন্তু ডেফিনেটলি আমি বলবো যে ইস্টবেঙ্গল খেলেছে। এবং যদি চান্স ক্রিয়েশনের কথা বলো, ডমিনেশনের কথা বলো, মানে যেটা অপোনেন্টের গোলের সামনে গিয়ে অপোনেন্টের ঘাড়ে নিঃশ্বাস ফেলা, সেটা কিন্তু ইস্টবেঙ্গল অনেক বেশি করেছে রাদার দেন মোহনবাগান। এবং মানে চান্স ক্রিয়েশনের জায়গা থেকে যদি বলি, দুটো ম্যাচ মিলিয়ে যদি আমি বলি, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো। এবং ইস্টবেঙ্গল গোলটাও বেশি করেছে, 7খানা গোল করেছে ইস্টবেঙ্গল। তবে ডিফেন্সের জায়গা থেকে আমি ডেফিনেটলি বলবো, যেহেতু কেভিন সিভিয়ে নেই এই মুহূর্তে ইস্টবেঙ্গলের টিমে, কেভিন সিভিয়ের ইঞ্জুরি রয়েছে, ডিফেন্সের জায়গা থেকে কিন্তু আমার মনে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্স অনেকটা স্ট্রং। তাদের কিন্তু বেশ কিছু অপশান রয়েছে। কালকের ম্যাচে সুভাশিস বোস কিন্তু চোট পেয়েছিল। সুভাশিস বোসের চোটের যা আপডেট রয়েছে, খুব একটা চিন্তার বিষয় আপাতত নেই। সুভাশিস বোস সম্ভবত নেক্সট ম্যাচ মিস করবে না, যদিও বা মিস করে চিন্তার কিন্তু খুব একটা বিষয় নেই, কারণ আমরা প্রত্যেকেই জানি যে তাদের বাদিকে খেলার জন্য কিন্তু অভিষেক টেকচাঁদ সিং রয়েছে। এবং অবশ্যই সুভাশিস বোস উঠে যাওয়ার পরে কিন্তু অভিষেক টেকচাঁদ সিং কিন্তু বাদিকে কিন্তু ভালোই খেলেছে দুটো ম্যাচে। এবং অভিষেককে আগের মানে অভিষেক টেকচাঁদ সিং মোহনবাগান সুপার জায়ান্টে আমরা সুপার কাপ বলো বা বিভিন্ন টুর্নামেন্টে যা পারফরমেন্স দেখেছি, তার থেকে কিন্তু লাস্ট দুটো ম্যাচে ইন্ডিয়ান সুপার লিগে অনেকটা ইমপ্রুভ পারফরমেন্স। এবং কালকে তো ফার্স্ট হাফে অভিষেক খুবই ভালো খেলছিল। ফার্স্ট হাফে কিন্তু বারবার অ্যাটাকে গিয়ে কিন্তু মানে মোহনবাগানকে কিন্তু তাদের রাইট ব্যাক পজিশনটা কিন্তু বা রাইট উইং ব্যাক পজিশনটা কিন্তু পুরো অ্যাক্টিভ রাখছিল। এবং সেই জায়গায় কিন্তু লিস্টানকে কিন্তু আমরা রাইট ব্যাক খেলতে দেখছিলাম। যাই হোক, এনিওয়ে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের টিমটা কিন্তু ভালো টিম মোহনবাগান সুপার জায়ান্টে। এবং আমি যদি বলি ব্যাকআপের কথা, অবশ্যই ব্যাকআপে তাদেরকে মানে চ্যালেঞ্জ করার মতো অন পেপার তাদের যা রিজার্ভ বেঞ্চ রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়াতে কেউ নেই। এবং আমার মনে হয় আমি যদি টিমের পিকের কথা বলি, মোহনবাগান সুপার জায়ান্টের টিমটা কিন্তু আস্তে আস্তে পিক করছে। আমার এইটা মনে হলো প্রথম দুটো ম্যাচ দেখে, তারা কিন্তু এখন পিক করেনি। এবং ইস্টবেঙ্গল কিন্তু পিকেই শুরু করেছে। এবং আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্টে গিয়ে যারা প্রথমেই পিক করে, তারা যদি সেই পিক, কারণ এবারে তো খুব কম ম্যাচের টুর্নামেন্ট, এবং যেহেতু ইস্টবেঙ্গল শুরুতেই পিক করেছে, আমার মনে হয় প্রথম দিকে যদি ইস্টবেঙ্গল 5-6টা ম্যাচে, যেহেতু প্রথম 5-6টা হোম ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল, সেখান থেকে যদি ম্যাক্সিমাম পয়েন্টস তুলে নিতে পারে, এটা ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে। মোহনবাগানের ক্ষেত্রে বলবো, যেহেতু তারা এখন অবধি পিক করেনি, তারা রাইট মোমেন্টের জন্য ওয়েট করছে কবে পিক করবে। তবে ডেফিনেটলি এই টিমটা যদি পিক করে, এই টিমটার কিন্তু সেই কোয়ালিটি রয়েছে, এবিলিটি রয়েছে। এবং আরও আরেকটা জিনিস আমি বলি, ইস্টবেঙ্গল মোহনবাগানের দুটো ম্যাচ পর যে পয়েন্ট টেবিলের যে জায়গায় রয়েছে, সেই জায়গায় আগামীতে কে এগিয়ে থাকবে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আপাতত ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। তবে তৃতীয় ম্যাচের কথা যদি বলি, মোহনবাগানে কিন্তু তৃতীয় ম্যাচটা সব থেকে ইজি ম্যাচ এই টুর্নামেন্টের, কারণ মোহামেডান স্পোর্টিংয়ের সাথে তাদের ম্যাচ রয়েছে। তৃতীয় ম্যাচটা হোম ম্যাচ খেলবে তারা, এবং সেই ম্যাচটা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের কোনো বিদেশি নেই। তো সেইখান থেকে তারা কিন্তু অবশ্যই 3 পয়েন্ট তো পাচ্ছেই। তারা কিন্তু সেই ম্যাচটা কিন্তু তারা গোল ডিফারেন্সের জন্য খেলবে, যে তারা কটা 3টে 4টে 5টা কটা গোল করতে পারে, সেই দিকে কিন্তু তাদের নজর থাকবে। উল্টো দিকে যদি ইস্টবেঙ্গলের কথা বললে কিন্তু মোটামুটি যে টপ 4টে-5টা টিম থাকবে, তাদের সাথেই কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ, অর্থাৎ জামশেদপুরের সাথে যে ইস্টবেঙ্গলের ম্যাচটা, সেটা কিন্তু পরের ম্যাচটা, যেটা আগামী 27 তারিখ ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিকজ টপ 4টে-5টা টিমের মধ্যে কিন্তু জামশেদপুরকে আমি দেখতে পাচ্ছি বলে আমার আপাতত মনে হচ্ছে। তারাও কিন্তু প্রথম দুটো ম্যাচ যেভাবেই হোক জিতে শুরু করেছে, এবং তাদের ডিফেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো। আমি এইটুকু বলবো এখন অব্দি যে আমি 14টা টিমের খেলা দেখলাম। আজকে উড়িষ্যার খেলা দেখার পরে আমি 14টা টিমের খেলা দেখে নিলাম এইবারে আইএসএলে, এবং সব থেকে ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলছে ইস্টবেঙ্গল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যে টিমগুলো হার্ড ফট মানে ভিক্টরি পাচ্ছে, যেরকম ধরো আমি বলবো যে জামশেদপুর বা মুম্বাই, এরা তো লড়াই করে জয়গুলো নিয়েছে। বা কিছুটা আমি বলবো যে মোহনবাগান সুপার জায়ান্ট লড়াই করে নয়, মোহনবাগান সুপার জায়ান্টকে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি, উইক অপোনেন্টের এগেন্সে জিতেছে। এবং নেক্সট ম্যাচটা আমি বলবো যে থার্ড যে মানে রাউন্ডটা হবে আর কি, সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইস্টবেঙ্গল যদি জিততে পারে ম্যাচটা, এক গোলেও জিততে পারে, তাহলে একটা হিউজ অ্যাডভান্টেজে ইস্টবেঙ্গল চলে যাবে। এবং মোহনবাগান যদি একটা বড় মার্জিনে জিততে পারে, ইস্টবেঙ্গলের সাথে যে গোলের পার্থক্যটা রয়েছে, ইস্টবেঙ্গল +6 মোহনবাগান +4, সেটা যদি তারা মেকওভার করে নিয়ে জিততে পারে, জিতবে তো 100%। মোহামেডানের এগেন্স্টে মোহনবাগান জিতছেই, এটা মানে আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তো থার্ড ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইস্টবেঙ্গলের কিন্তু পরবর্তী দুটো বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। এই দুটো চ্যালেঞ্জ তো মানে ফেস করতেই হবে, সেটা গোয়া হোক এবং সেটা জামশেদপুর হোক। তো এইটাই ছিল আমার বক্তব্য। থার্ড রাউন্ডটা খুবই ইন্টারেস্টিং, সেদিকে আমাদের নজর থাকবে। এবং অবশ্যই সামনের দিকে যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলোতে আমরা ম্যাচের কী সিচুয়েশান হতে পারে জামশেদপুর এবং ইস্টবেঙ্গল ম্যাচে, সেটা নিয়ে তো ডেফিনেটলি আমরা আলোচনা করবো। মোহনবাগান নিয়ে আলোচনা করবো, এবং ইন্ডিয়ান সুপার লিগ জমজমাট। তোমাদের কি মনে হচ্ছে, কারেন্ট ফর্মে কোন টিম বেশি এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে? এবং যেভাবে চ্যাম্পিয়নশিপের ফাইটে ইস্টবেঙ্গল মোহনবাগান শুরুতে রয়েছে, এটা যদি কন্টিনিউ হয়, এর থেকে আর ভালো কিছু বাঙালিদের জন্য হতে পারে না। বাঙালিদের লড়াই থাকবে, কেউ মোহনবাগান হবে, কেউ ইস্টবেঙ্গল হবে। তবে বাঙালিদের জন্য যেটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম,
যে ইস্টবেঙ্গল আইএসএলের চ্যাম্পিয়নশিপে না থাকতে পারার জন্য কিন্তু সেই চার্মটা ছিল না। আমার মনে হয় যদি ইস্টবেঙ্গল আরও কন্টিনিউ 3-4টে ম্যাচ জিততে পারে, মোহনবাগান 3-4টে ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় সেই মানে 3rd মের যে দিনটা জন্য আমরা প্রত্যেক অপেক্ষা করে আছি, আমার মনে হয় আইএসএলের সব থেকে বড় ম্যাচ এবারে হওয়ার সম্ভাবনা রয়েছে 3rd মে, যেটা এখন অবধি হয়নি। মানে সব রেকর্ড ভেঙে যাবে, যেটা আমি এর আগেও বলেছি। যদি ইস্টবেঙ্গল মোহনবাগান মে মাসের 3 তারিখে দুজনে নিজেদের মধ্যে মুখোমুখি হওয়ার সময় যদি তারা দুজনে চ্যাম্পিয়নশিপে লড়াইতে থাকে এবং সেই ম্যাচটাই খানিকটা ডিসাইড করে দেয় কারা চ্যাম্পিয়ন হবে, তাহলে এর থেকে মানে ভারতবর্ষ সেদিনকে হিলে যাবে, নড়ে যাবে। এইটুকুই আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। এবং বেঙ্গলি স্পোর্টস ব্লগের ভিডিওগুলো ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং আরও মানুষের সাথে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আমরা প্রায় 31,000 সাবস্ক্রাইবারের কাছে চলে এসেছি এবং আমাদের কিন্তু টার্গেটটা তোমাদেরকে আমি বলে দিই, যারা দেখছো, যারা বেঙ্গলি স্পোর্টস ব্লগকে ভালোবাসো, এত অবধি দেখছো, মানে একদম শেষ অবধি দেখছো, তারা তো নিশ্চয়ই বেঙ্গলি স্পোর্টস ব্লগকে ভালোবাসো, সেই জন্যই দেখছো। আমাদের চ্যানেলে অনেক মেম্বার রয়েছে, তাদের প্রত্যেককে বলবো আমাদের কিন্তু এই আইএসএল সিজন অর্থাৎ মে মাসে যে আইএসএল সিজন 17 তারিখে শেষ হবে, তার মধ্যে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 50,000 সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং সেই 50,000 সাবস্ক্রাইবারের যে বেঞ্চমার্ক, সেইটাকে অ্যাচিভ করতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেককে হেল্প করতে হবে। কীভাবে হেল্প করবে? সাবস্ক্রাইব করে, শেয়ার করে আরও মানুষ যারা খেলা ভালোবাসে, কারণ বাঙালি এবং প্রত্যেকে আমাদের ইন্ডিয়াতে অনেক মানুষ আমার মনে হয় ফুটবল ভালোবাসে। এছাড়াও আমি কিন্তু এখন ক্রিকেট নিয়েও বেশ অ্যাক্টিভ হয়েছি, ক্রিকেট নিয়েও কিন্তু ভিডিওস আমার আসছে, ছোটো ছোটো ভিডিওস আমার চ্যানেলে আসছে। সো ডেফিনেটলি যারা খেলা ভালোবাসো, ক্রিকেট ফুটবল যারা ভালোবাসো, স্পোর্টস যারা ভালোবাসো, সেই আপডেটগুলো রাখার জন্য কিন্তু তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবং আমাদের কিন্তু আবারও আমি যেতে যেতে বলে দিচ্ছি, ডেফিনেটলি আমাদের টার্গেট কিন্তু 50,000 সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরকে এই আইএসএল সিজনের শেষ হওয়ার মধ্যে কিন্তু আমাদের 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, এখনের মতো সকলকে টাটা।